আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, যারা 18তম শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষা অলরেডি দিয়েছেন এবং যারা জানেন যে আমি 40+ পাবো, তাহলে তারা তো অবশ্যই রিটেনের জন্য প্রিপারেশন নেবেন। সো প্রিলির রেজাল্ট হয়ে গেলেই কিন্তু আপনাদের রিটেন কখন পরীক্ষা হবে সেটা জানা যাবে। তবে আমরা বলতে পারি যে আগামী ঈদের পরে আপনাদের রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ ঈদুল আজহার পরে। সো অল্প কয়েকদিন রয়েছে, এর মধ্যে আপনাদের একটা ভালো একটা প্রিপারেশন নিতে হবে। অলরেডি আমরা অনেকগুলো ভিডিও প্রিপারেশন সম্পর্কে আমাদের চ্যানেলে দিয়েছি, যদি আপনাদের কোনো জানার থাকে তাহলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। আজ আমরা আলোচনা করবো 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য যে কৌশলগুলো অবলম্বন করতে হবে, অর্থাৎ কোন কৌশলগুলো অবলম্বন করলে আপনাদের রিটেন পরীক্ষার রেজাল্ট ভালো হবে, অর্থাৎ আপনি ভালো মার্কস পাস করতে পারবেন। সব কথা না বলে চলুন আমরা শুরু করি। আসলে 18তম নিবন্ধন পরীক্ষায় যারা লিখিততে পাস করবেন তাদের জব কিন্তু নিশ্চিত হবে, তাই লিখিত পরীক্ষার জন্য একটু ভালো প্রিপারেশন নেবেন। লেখা শুরু দেখেন, এখানে কিছু টপিক আমরা নোট করেছি, যেগুলো আমরা অর্থাৎ আমি গত 3টি পরীক্ষার সমালোচনা করে সেখান থেকে বের করেছি, কিছু আলোচনা রয়েছে সেখানে, সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। যদি আপনারা এগুলো ফলো করেন অবশ্যই আপনাদের রিটেন পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে বলে আমি আশা করি। লেখা শুরুর আগে আপনারা প্রথমে খাতাটি সম্পূর্ণ চেক করে নেবেন যে খাতার কোনো পেজ ছেঁড়া বা ফুটা আছে কিনা। এই কথাটি অনেক গুরুত্বপূর্ণ। যদিও আপনারা কোথাও পাননি, কিন্তু আমি যখন পরীক্ষা দেই, 16তম রিটেন পরীক্ষা দেই, তখন দেখেছিলাম যে এক ফ্রেন্ডের খাতা ভেতরে ছেঁড়া ছিল এবং তিনি ওই ফ্রেন্ডটা প্রথম 2 পেজ লিখেছিল, তারপরে গিয়ে দেখে খাতা ছেঁড়া। পরে অনেক রিকোয়েস্ট করার পরও কিন্তু খাতা চেঞ্জ করে আর দেয়নি, তাকে ওই অবস্থায় লিখতে হয়েছিল। খাতার মাঝে মাঝে ফুটা ছিল, লেখা আসলে খুব অসুবিধা হয়েছিল ওর, কিন্তু খাতা চেক করেনি, তাই খাতাটি চেঞ্জ করতে প্রথমে পারেনি। তাই এই ভুলটি আসলে করা যাবে না। যতই আপনার এই সময় না থাক, আপনি খাতা আগে ভালো করে সম্পূর্ণ খাতার পেজগুলো চেক করবেন, করার পর আপনি লেখা শুরু করবেন, যে শিওর হয়ে যে আমার খাতাটা ঠিক আছে। অনেকজনের এরকম প্রবলেম পড়ে, পরে দেখা যায় রেজাল্ট আসে না, কারণ খাতার তো কোয়ালিটি খারাপ, মাঝে মাঝে ছেঁড়া, লেখার জায়গা নেই, এক লাইন লেখা 2 লাইন লেখার জায়গা নেই। তো আশা করি আপনারা বিষয়টি অবশ্যই পর্যবেক্ষণ করে লেখা শুরু করবেন। এরপরে আপনার রোল, রেজিস্ট্রেশন, খাতার কোড ও সাবজেক্ট কোড যেন ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এত সুন্দর পরীক্ষা দেবেন, এত ডিপলি প্রিপারেশন নিয়েছেন, অনেক ভালো পড়েছেন, যদি আপনার রোলটা ভুল হয় তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। সো অবশ্যই কেয়ারফুল ভাবে আপনি আপনার রোল, রেজিস্ট্রেশন এবং খাতার কোড, সাবজেক্ট কোড ভালোভাবে ভরাট করবেন এবং লিখবেন, যাতে কোথাও কোনো ধরনের ভুল না হয়। আরো একটা কথা হয়তো আমি এখানে লিখিনি, তবু আমি বলতেছি, আপনারা যদি আপনার যে খাতাটা দিবে লেখার জন্য, ওই খাতাটা লেখার সময় যদি আপনি দেখেন যে আপনার খাতা শেষ হয়ে গেছে, পরে তো এক্সট্রা পেজ নেবেন, তখন এক্সট্রা পেজ নেওয়ার জন্য এই এনটিআরসি এর ক্ষেত্রে আপনাদের একটা কোড ভরাট করতে হবে। এই কোডটি অবশ্যই ভরাট করতে হবে। কোড যদি ভরাট না করো খাতার উপরে, তাহলে আপনার এই খাতাটা গ্রহণযোগ্য হবে না। তাই আগে কোড ভরাট করবেন, তারপরে লিখবেন। আগে গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন, আগে লেখার কোনো প্রয়োজন নেই। 3 নম্বর টপিকটি হচ্ছে মার্জিনের বাইরে কোনো প্রশ্নের উত্তর লেখা যাবে না। অনেকজনে আছে এরকম একটা মার্জিন টানছে, এখানে লেখছে 1 নাম্বার, এখানে হচ্ছে 2 নাম্বার। আসলে মার্জিনের বাইরে কোনো লেখা যাবে না, সবসময় মার্জিনের ভেতরে লেখার চেষ্টা করবেন। পেজ শেষ হলে আপনি পেজের শেষে পিডিও ইংরেজিতে লিখতে পারেন, তবে না লিখলে কোনো সমস্যা নেই। আপনি লিখতেও পারেন পিডিও, না লিখলেও কোনো সমস্যা নেই, এটি কোনো বাধ্যবাধকতা নেই। তবে চেষ্টা করবেন আপনারা মানে সম্পূর্ণ পেজ না লিখে পেজ না উল্টানোই ভালো। আপনি সম্পূর্ণ পেজটা লিখবেন, তারপরে পেজ উল্টাবেন। আপনি অর্ধেক পেজ লিখে আরেক পেজে যাবেন, তাহলে কিন্তু পরীক্ষক কিন্তু জানবে যে আসলে খাতা অপচয় করছে, এটা একটা কিন্তু আপনার নেগেটিভ সাইড হবে তখন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এরপরে প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখবেন, অর্থাৎ প্রশ্নের ধারাবাহিকতা বলতে এখানে বোঝানো হয়েছে, আমি আরো একটি ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করেছি, তবুও বলতেছি। ধারাবাহিকতা বলতে এখানে বোঝাচ্ছে 1 থেকে শুরু করে ক্রমান্বয়ে, ধরেন আপনার 10টা প্রশ্ন লিখতে হবে, 1 থেকে 10 পর্যন্তই আপনি লিখবেন। আপনি আগে 5 নাম্বার লিখলেন, পরে 1 নাম্বার লিখলেন, এরপরে 4 নাম্বার লিখলেন। আসলে এটা সম্পূর্ণ রং ইনফরমেশন, রং আইডিয়া। এভাবে লেখা ঠিক হবে না। পরীক্ষক চায় আপনি সুন্দর সাবলীল ভাষায় লিখুন এবং ধারাবাহিকতা বজায় রাখুন, ক্রমান্বয়ে লিখুন। আপনি এক লেখলেন, সাপোজ মনে করেন অনেকজনে বলে যে আমি তো 3 নাম্বার পাইনি, আমি 3 নাম্বার কেন লিখবো, আমি আগে 5 নাম্বার লিখি।
আসলে এটা নিবন্ধন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, এখানে আপনার সব প্রশ্নের উত্তর তো দিতেই হবে। তাই বাধ্য হয়ে আপনার ৩ না পাইলেও লিখতে হবে। ১-২ লিখলেন, ৩ নাম্বার আপনি ভূমিকা উপসংহারটা লিখলেন, মাঝে ফাঁকা রাখলেন যে আমি পরবর্তীকালে এটি বানিয়ে লেখার চেষ্টা করব। কিন্তু আপনি যদি ৩ নাম্বার ওখানে না দিয়ে অন্য জায়গায় লেখেন, তাহলে পরীক্ষক কিন্তু নেগেটিভ মাইন্ডে নেবে যে এখনো নিজের খাতায় সাজাইতে পারে না, অন্যকে কে শিখাবে? অর্থাৎ স্টুডেন্টদেরকে শিখাবে। তাই এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে সংজ্ঞার ক্ষেত্রে কোনো দার্শনিকের নাম মন গড়া দেয়া যাবে না। অনেকজনের দার্শনিকের নাম মনে থাকে না, ওরা কি করে দার্শনিকের নাম বানায়, যে কোনো একটা দার্শনিকের নাম ওখানে বসিয়ে দিয়ে সংজ্ঞা দিয়ে দিল। আসলে এটার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে কোর্স খাবেন এবং কোনো মার্ক দেবেন শিক্ষক, যদি ওই শিক্ষক দেখে, উনি উনি তো জানে যে কোন কোন বিজ্ঞানী কোন কোন ধরনের সংজ্ঞা দিতে পারে। শিক্ষক কি আর এমনি হয়েছে? ওনার কাছে তো বই গাইড থাকবে অবশ্যই, উনি সেখান থেকে মিলাবে যে এই ধরনের কোনো দার্শনিক কি এই মানে এই সংজ্ঞাটি দিয়েছেন, উনি অবশ্যই দেখার চেষ্টা করবেন। তাই অবশ্যই আপনারা দার্শনিকের নাম হুবহু বইয়ের ভাষায় লিখবেন এবং সংজ্ঞাটিও বইয়ের ভাষায় লেখার চেষ্টা করবেন, যদিও আপনারা পয়েন্টগুলো নিজের ভাষায় কিছু লিখতে পারেন। এরপরে প্রশ্নের পয়েন্টগুলো চেষ্টা করবেন হুবহু বইয়ের ভাষায় লেখার, অর্থাৎ পয়েন্টগুলো বইয়ের ভাষায় লিখবেন। আমি বলতেছি পয়েন্টগুলো বইয়ের ভাষায় লিখবেন, কিন্তু পয়েন্টের ভেতরে যে টপিকগুলো ৩-৪ লাইন করে লিখবেন, ওটি আপনি নিজের ভাষায়ও লিখতে পারেন পয়েন্টের আঙ্গিকে, যেন সাবলীল এবং স্মার্ট ভাষাগুলো হয়ে যায়। তাহলে আশা করি বুঝতে পারছেন। পয়েন্ট বইয়ের ভাষায় লেখেন, পয়েন্টের ভেতরটুকু আপনারা নিজের ভাষায় লেখেন। এরপরে লেখার মাঝে কোনো ধরনের কাটাকাটি হলে একটানে কেটে দিন, অথবা ১-২টি অক্ষর ভুল হলে না কাটা দেয়াই উত্তম। কারণ টিচার তো আর সম্পূর্ণ পেজ আপনার পড়বে না যে আপনি কি লিখছেন না লিখছেন। উনি জাস্ট আপনার কোয়ালিটি দেখবে, পয়েন্ট দেখবে, সংখ্যা দেখবে এবং দেখবে লেখার ধরনটা কেমন হয়েছে, লেখাগুলো কিরকম হয়েছে, কতটুকু লিখছেন, জাস্ট এতটুকু উনি আইডেন্টিফাই করবে। উনি কি আপনার পড়াগুলো ভালোভাবে একে ডিপলি পড়বে? এগুলো পড়ার কি ওনাদের সময় আছে? তাই অত কাটাকাটি না করে ২-১টা অক্ষর যে ভুল হয় ওটা ওই অবস্থায় থাকবে, আপনার ঠিক করা দরকার। কারণ কাটলে তো খাতার মানে ডিজাইনটা, অর্থাৎ যে খাতার যে ডেকোরেশনটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আপনারা না কাটা দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ বেশি কাটাকাটি করা যাবে না। যেহেতু আপনি এখন শিক্ষক হতে চাচ্ছেন, তাই শিক্ষকের লেখা তো কাটাকাটি হলে এটা ভালো দেখায় না। প্রশ্নের উত্তর খুব বেশি লেখার প্রয়োজন নেই, শুধু সময়ের দিকে লক্ষ্য রেখে ১০০ মার্কের উত্তর লেখার চেষ্টা করুন। অর্থাৎ আপনার একটা প্রশ্নের সময় রয়েছে ২২ মিনিট, আপনি ২২ মিনিটই লিখুন। একটু ফাঁকা মানে আরো একটু লেখার বাকি আছে পরে লিখবেন, একটু ফাঁকা রেখে যান। কিন্তু আপনি যদি ওই প্রশ্নটাতে ৩০ মিনিট সময় দেন, তাহলে তো অন্য একটি প্রশ্ন আপনি লিখতে পারবেন না। অন্য একটি প্রশ্ন লিখতেও অনেক শর্ট হবে। তাই অবশ্যই আপনারা বাইরে অবশ্যই প্র্যাকটিস দিবেন যে ১৮ থেকে ২২ মিনিটের মধ্যে যেন যতটুকু সময় পাবেন ওর মধ্যে যেন প্রশ্নটা কমপ্লিট হয়, সেভাবে বাইরে প্র্যাকটিস করবেন। কারণ হঠাৎ পরীক্ষায় গিয়ে কিন্তু আপনাদের হাত অত ফাস্ট হবে না। তাই প্র্যাকটিস না করলে হাতের গতি আগাবে না এবং লেখাও ভালো হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন লেখার দিক দিয়ে। এরপরে গাইড বইয়ের চেয়ে বোর্ড বইয়ের উপর বেশি গুরুত্ব দিন, কারণ প্রায় শিক্ষার্থীরা গাইড বই থেকে প্রশ্নের উত্তর লিখবে। তাই আপনি ব্যতিক্রম ভাবে লেখা উত্তর লিখলে বেশি মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে একটা গোপন ট্রিক্স। সবাই কিন্তু দেখবেন দিগদর্শন মিলেনিয়াম এই ধরনের তার কিছু কিছু গাইড আছে, যে গাইড পড়ি ওনারা কিন্তু গাইডের পাশে হু হু পয়েন্ট দিবে। তাই আপনি অবশ্যই একটু ব্যতিক্রম করতে পারেন। আপনি গাইডের ভাষায় হচ্ছে এই বোর্ড বই কিছু কালেক্ট করলেন 19 ইন্টারের, ওখান থেকে কিছু পয়েন্ট কিছু সংজ্ঞা নিয়ে আপনি দুইটা অ্যাডজাস্ট করে যদি লেখেন, আপনি অবশ্যই মার্কস বেশি পাবেন, কারণ আপনার খাতাটা অবশ্যই ব্যতিক্রম হবে এবং মার্কেট পরিমাণও আপনি বেশি পাবেন। সো এটা একটা কিন্তু গোপন ট্রিক্স, আপনারা অবশ্যই এই ট্রিক্সটা অবলম্বন করবেন। সর্বদা লেখার কোয়ালিটি মাঝারি ধরনের যেন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ লেখা অনেক বড়ও লেখা যাবে না, আবার অনেক ছোটও লেখা যাবে না, লেখার কোয়ালিটি যেন মিড টাইপের। রচনামূলক প্রশ্নের উত্তর লেখার সময় ভূমিকা ও শেষে উপসংহার দেওয়ার চেষ্টা করুন। রচনামূলক প্রশ্নের উত্তর পয়েন্ট বিষয়ক হলে ১০ থেকে ১৪টা পয়েন্ট আপনি লিখতে পারেন, আপনি ১০টিও দিতে পারেন। আপনার এখানে হাতের গতির উপর অনেক কিছু ডিপেন্ডস করে। আপনি ১০টি পয়েন্ট দিয়ে অনেক সুন্দর করে লিখতে পারেন, আপনি ১৪টি পয়েন্ট দিলে লেখা আপনার সুন্দর নাও হতে পারে। তাই লেখাটাই হচ্ছে আসল ব্যাপার। আপনি ১০+ সংখ্যা দেওয়ার চেষ্টা করবেন, পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন এবং লেখার কোয়ালিটি অবশ্যই মানসম্মত যেন হয়। কোনো প্রশ্নের উত্তর না পাইলে ওই পেজ ফাঁকা রেখে শেষে লেখার চেষ্টা করুন, কিন্তু ক্রমান্বয়টা বজায় রাখেন, অর্থাৎ নাম্বার যেন ক্রমান্বয়ে যেন লিখতে পারেন ধারাবাহিকভাবে। সর্বদা নিজেকে স্থির রাখা, তাড়াহুড়ো করলে লেখার কোয়ালিটি নষ্ট হতে পারে। তাই আপনারা মনে রাখবেন যে আপনি প্রথমে একটা প্রশ্ন আপনার কিন্তু অনেক সুন্দর লেখা হবে, এরপর থেকে লেখাগুলো কিন্তু খারাপ হইতে থাকবে, হইতে থাকবে, কারণ আপনার গতি বাড়বে লেখার, যে অনেক লেখা কি লিখবো। আসলে ওরকম টেনশন না নিয়ে আপনি ঠান্ডা মাথায় প্রথম প্রশ্নটি যেমন সুন্দরভাবে লিখলেন, ওই রকম করে দ্বিতীয় প্রশ্নটি লেখেন এবং ঘড়ির দিকে
রাখেন যে আমি আর কয় মিনিট আছে, তাহলে আপনার হাতও আগাবে, আপনার লেখাও সুন্দর হবে। লেখার দিকে নজর দেন, ঘড়ির দিকে না যে আমার লেখাটা কেমন হচ্ছে। তাই এভাবে আপনারা লেখেন, দেখবেন অবশ্যই একটা ভালো ফলাফল আসবে। যেভাবে আমি লিখেছি এবং যেভাবে আমি কৌশলগুলো অবলম্বন করে আমি নিজে সফল হয়েছি, আমি এই ট্রিক্সগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি। যদি ভালো লাগে অবশ্যই আমাকে আহ, একটু কমেন্ট করবেন যে ভিডিওটি ভালো হয়েছে, তাহলে আমরা উৎসাহ পাবো এবং আরো ভিডিও বানানোর আমি চেষ্টা করব। আমি অলরেডি অনেকগুলো মানে রিটেন বিষয়ে মানে ভিডিও দিয়েছি, এবং সামনে আমি ভাইবার কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব। এগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে 19তম নিবন্ধন যারা দেবেন তাদের জন্য আমি মডেল টেস্ট এবং বিভিন্ন ধরনের টপিক যেগুলো পরে আমি পরীক্ষায় টিকেছি, আমি সেই বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, and see you next video. Thank you for watching. Assalamu alaikum.